প্রেসিডেন্ট একটা বরকতি পদ, তিনি যাবেন বিভিন্ন জায়গায় গিয়ে তিনি উদ্বোধন করে দিয়ে আসবেন, একটু ভাষণ দিবেন। আমাদের হুজুররা যেমন ছাত্রদেরকে এসে পাগড়ি পরিয়ে দেন, তারাও গিয়ে বড় বড় ভার্সিটিতে ওদের মাথায় আর ওদের গায়ের মধ্যে বিশেষ ধরনের সমাবর্তনী পোশাক পরিয়ে দিয়ে আসবেন। ব্যাস এগুলোই তো তাদের কাজ। ওই আপনাদের কাছে কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি যতদিন ক্ষমতায় ছিলেন, তিনি তো এই দুঃখের কথাগুলো মাঝে মধ্যে অনায়াসে সবার সামনে বলেই ফেলতেন যে আমার তো নিজের থেকে বানিয়ে কথা বলার সুযোগও নাই, আমার সামনে যা লিখে দেওয়া হয়েছে হুবহু তাই পড়ে আমাকে শোনাতে হবে। মানে তার কাজ সির্ফ একটা বরকতি কাজ। এটাও এসেছে সেই ইংল্যান্ড থেকে। ইংল্যান্ডের রাজা রানী আছে না, আপনারা যদি ইংল্যান্ডের খোঁজখবর রাখেন বা আত্মীয় স্বজন থাকে, তাহলে দেখবেন ওদের স্বাভাবিক নির্বাচিত সরকার তো আছেই, কিন্তু ওদের আলাদা রাজা রানীও আছে। সেই রাজা রানীর হাতে মূল ক্ষমতা না, মূল ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে। তো রাজা রানীর কাজ কি? তাদের কাজ হলো বাংলাদেশের রাষ্ট্রপতির কাজের মতো আর কি, বিভিন্ন বরকতি কাজ। গিয়ে ভার্সিটিতে যারা পড়ালেখা করবে ওদেরকে গিয়ে শেষবারের মতো পাগড়ি তো আর পরিয়ে দেবে না, বিশেষ পোশাক পরিয়ে দিয়ে আসবে, বিভিন্ন জিনিস উদ্বোধন করে দিয়ে আসবে। তার মানে রাজনৈতিক ক্ষেত্রে আমরা যে আদর্শটা গ্রহণ করেছি, এই আদর্শটা শতভাগ মেলে সেই ব্রিটিশদের আদর্শের সাথে। দ্বিতীয়ত, রাজনীতির মূল নীতিগুলো কি হবে বা আইন কানুন কিভাবে বানানো হবে, এটার ক্ষেত্রে দেখেন মিল কিভাবে আছে। যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় তাদের কাজ বসে বসে আইন বানানো না, তাদের কাজ হলো আল্লাহ এবং তার রাসূল যে আইন দিয়েছেন সেটাকে খুঁজে খুঁজে বের করে বাস্তবায়ন করা। আইন বানানো ভিন্ন কথা, আর যেটা আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন সেটাকে বাস্তবায়ন করা ভিন্ন কথা। যার কারণে মুসলমানদের সবচাইতে বড় নেতা যিনি, তাকেও ইসলামের ভাষায় বলে খলিফা। কি বলে? খলিফা অর্থ কি? প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি, আল্লাহর রাসূলের প্রতিনিধি। আল্লাহ যা বলবেন ব্যাস সেটাই চূড়ান্ত, রাসূল যা করে গেছেন পৌঁছে দিয়েছেন ব্যাস সেটাই চূড়ান্ত। এর বাইরে কে কি বললো, কে কি চাইলো দেখারই বিষয় না। গোটা জগতের সবাই মিলে যদি বলে আমরা মদের আইন চাই, কিন্তু আল্লাহ এবং তার রাসূল যেহেতু বলেছেন মদ খাওয়ার কোনো সুযোগ নাই, তো মুসলমানদের কেন্দ্রীয় নেতা বা খলিফা যিনি হবেন তিনি কখনোই মদের পক্ষে আইন বানাবেন না, আইন বানাতে পারেন না। জনগণের প্রতিনিধি হওয়া ভিন্ন কথা, আর আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধি হওয়া ভিন্ন কথা। গণতন্ত্র শেখায় যে সরকার যারা হবে তারা হবে জনগণের প্রতিনিধি। মানে কি? জনগণ যা চাইবে তাদেরকে তাই বাস্তবায়ন করতে হবে। এগুলো বইয়ের কথা, অধিকাংশ গণতান্ত্রিক দেশে এগুলো চলে না। মানুষ চায় একটা আর জোরপূর্বক চাপিয়ে দেয় আর একটা। ওটা তো গণতন্ত্র না, ওটা স্বৈরতন্ত্র, জুলুম আরেক জিনিস। কিন্তু কিতাবের মধ্যেও যে গণতন্ত্রের আলাপ আছে, সেই গণতন্ত্র মানে হলো অধিকাংশ জনগণ যা চাইবে সরকারও তাই করবে। আপনারা বিড়ি সিগারেটের প্যাকেট দেখেন না জীবনে? কি লেখা থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ, অথবা এই টাইপের অন্য কোনো বক্তব্য দেওয়া থাকে। কিন্তু মূল কথা এটাই যে ধূমপান যদি করে শরীরের অনেক ফায়দা হবে নাকি ক্ষতি হবে। কেউ লিখবে হৃদরোগের ঝুঁকি বাড়ায়, কেউ লিখবে ক্যান্সারের কারণ হয়, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তোমরা যখন বুঝলাই ধূমপানে ক্ষতি হয়, তাহলে ধূমপানটা নিষিদ্ধ করো না কেন? মদ তো নিষিদ্ধ করেছো, ধূমপানটা নিষিদ্ধ করো না কেন? ধূমপানের বিরুদ্ধে আইন জারি করো না কেন? খালি কর বাড়ায়, কর। প্রতি বছর দেখবেন খালি কর বাড়ায়। আগে যা কিনতে পারতেন 10 টাকা দিয়ে, সেটা কিনতে এখন 30-40 টাকা লেগে যায়। কেন? যে বিড়িখোর তো বিড়ি খাবেই, সিগারেট খোর তো সিগারেট খাবেই। এগুলো না খেয়ে তো অনেকে বাথরুমও ক্লিয়ার হয় না, তো না খেয়ে থাকবে কিভাবে? তো এখন কর যতই বাড়াই ও ছাড়বে না। তো এক উসিলায় যেহেতু ওর থেকে ধান্দা করার সুযোগ আছে, ইচ্ছা মতো ধান্দা করতে থাকি, যে কোনো মূল্যে ও আমারে খুশি করে হলেও খেয়ে ছাড়বেই। এই যে জেলখানার মধ্যে দেখা যায় প্রতিটা সিগারেট আর বিড়ির প্যাকেটের দাম 3 গুণ 4 গুণ, কখনো 5-6 গুণ বেড়ে যায়, তবুও খাওয়া বন্ধ থাকে না। কখনো দেখা যায় এমন খাওয়া খায় মনে হয় যে রুমের ভেতর আগুন লেগেছে। কারণ 10-20 জন একসঙ্গে যদি সিগারেট খেতে থাকে, জানালা দিয়ে যখন ধোঁয়া বের হবে দেখলে তো মনে হয় আগুন ধরেছে, এর ধোঁয়া এখন বাইরে বের হতে শুরু করেছে। তাহলে সরকার যদি বোঝেই যে ধূমপানে ক্ষতি আছে, তাহলে নিষিদ্ধ করে না কেন? জবাব কি দিবে জানেন? এটা গণতান্ত্রিক দেশ, প্রজাতান্ত্রিক দেশ, জনগণ খেতে চায়। আমরা কি করি হুজুর বলেন? তো মানুষ যা করতে চায় তার বাইরে গিয়ে তো আমরা কিছু করতে পারি না, কারণ আমরা জনপ্রতিনিধি।
নির্বাচিত যারা হয় বলেন আমরা জনপ্রতিনিধি, তার মানে জনগণের প্রতিনিধি। জনগণ চেয়েছে তাই করি, না হলে সরকারকে ধরেন বাংলার জমিনে পতিতালয় খোলা আছে কেন, বাংলার জমিনে মদের বার খোলা আছে কেন, মদ নিয়ে যদি কোনো একটা ব্যাখ্যা দেয় যে বিদেশিরা খায় অথবা মুক্তমুখ খায়, রাখেন, পতিতালয়ের দরকারটা কি আমরা বোঝান। বাংলাদেশ চলার জন্য, বাংলাদেশ উন্নত হওয়ার জন্য, বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সমৃদ্ধ এবং শক্তিশালী হওয়ার জন্য পতিতালয়ের কোনো দরকার আছে? আরে কয়টা পতিতালয় খুললে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হবে? কয়টা পতিতালয় খুললে এই দেশ অনেক দূর এগিয়ে যাবে? এই রকম দাবি তো কোনো বলদ বিজ্ঞানীও জীবনে করবে না। তো পতিতালয়ের সাথে উন্নয়ন, উন্নতি, প্রগতি কোনো কিছু সম্পর্ক নাই, তো খোলা রেখেছে কেন? জবাব কি? যদি ধরেন আপনারা, কেউ তো ধরে না, এগুলো নামও মুখে আনে না, সবাই ভয় পায়। এমনকি এই পয়েন্টগুলো নিয়ে যারা বিরোধী দলের রাজনীতি করে ওরাও বলে না। বাস্তব না কেউ অবাস্তব? কে কি করে আর কে কি করে না সব মনে রাখতে হবে। সবকুছ ইয়াদ রাখা যায়গা, কারণ একদিন না একদিন সবকিছু সময় আসবে। আরে আমাদের হুজুরদের মধ্যেও যখন আন্দোলন হয় কি বলা হয় কি বলা হয় না, এগুলো খেয়াল রাখতে হয়। কেন জানেন? এজন্য না যে কারো বদনাম করব, বরং এজন্য আগামী দিনের হুজুর যারা হবে, আগামী দিনের জাতির কর্ণধার যারা হবে, যেখানে যেখানে শূন্যতা আছে সেই শূন্যতাগুলো অন্তত যাতে তারা নেতৃত্বে এসে পূর্ণ করতে পারে। রোগী যদি চিহ্নিত না হয় ওষুধ আসবে কিভাবে? ডাক্তারের 1 নম্বর কাজ রোগ বের করা। রোগ যদি ঠিকভাবে চিহ্নিত করতে পারে ওষুধও ঠিক হবে ইনশাআল্লাহ। আর রোগী যদি ধরতে না পারে, আন্দাজি ওষুধ দিয়ে রোগী বাঁচবে না মরবে এর গ্যারান্টি তো কেউ দিতে পারবে না।